টিভি, দেশ ও জাতির উন্নয়নে আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসআই টিভির বাংলার দর্পণ টকশোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছি আমি শাহারুল ইসলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, মাদক বিভিন্ন বিষয় নিয়েই কথা বলি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সমকালীন বাংলাদেশ। আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এইচ.এম. মেহেদী হাসান, লেখক, কলামিস্ট, সাংবাদিক এবং সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। মেহেদী ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। রাখি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এসআই টেলিভিশনে আজকের এই বিশেষ দিনে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনি তো বরাবর মিডিয়াতে অনেক ভালো আলোচনা করেন। তো এই যে ডিসেম্বরের 30 তারিখ আওয়ামী লীগ পালন করলেন গণতন্ত্রের বিজয় দিবস, পক্ষান্তরে বিএনপি পালন করলেন গণতন্ত্রের হত্যা দিবস, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? রাখি ভাই, আজকের যে বিশেষ দিনে আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে কথা বলছি। যে আপনারা জানেন যে 2018 সালের 30শে ডিসেম্বর গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, সারা বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, সারা বিশ্বের ভিতরে সততা এবং আদর্শের উৎকৃষ্ট উদাহরণ, মানবতার জননী, বাংলার দুঃখী মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে আপনার যে ভূয়সী প্রশংসা বা ভূয়সী যে উদ্যোগ, আপনার রাজনৈতিক নেতৃত্ব বা তার যেই নেতৃত্বের যে দূরদর্শিতার কারণে আপনারা জানেন যে সেই গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন, আপনারা জানেন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে সাধারণত আপনারা জানেন যে বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর সাধারণ মানুষ, স্বাধীনতার সপক্ষের শক্তি, যেই নৌকা মার্কা এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, স্বাধীনতার প্রতীক, সেই নৌকা মার্কাকে আপনার সংখ্যাগরিষ্ঠতার আসন দিয়েছিল। আপনারা জানেন যে 70 নির্বাচনের পরে বাংলাদেশ আওয়ামী লীগকে এত বড় বিজয় আর কখনো দেয়নি বাংলাদেশের মানুষ। সবচেয়ে বড় সেই বিজয় অর্জন করেছিল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার যেই নিয়মতান্ত্রিক উপায়, সেই কারণে আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন কমিশন একটি স্বাধীন, শক্তিশালী নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেখানে আপনারা দেখেছেন যে বিএনপির সেখানে যে 6 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, সেখানে আপনার বিএনপির সাথে যারা সমমনা দল ছিল, যাদের সাথে যারা জোট করেছিল, আপনারা জানেন যে ডক্টর কামাল হোসেন নেতৃত্বাধীন, সেই তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল। একমাত্র ফখরুল ইসলাম ছাড়া সেখানে কিন্তু সকলেই সেই 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে, সেই নির্বাচনে তারা জাতীয় সংসদ সদস্য হিসাবে তারা মনোনীত হয়েছেন এবং তারা শপথ বাক্য পাঠ করে আজও তারা সংসদে আছেন। এখন যদি আপনাকে যদি বলা হয় যে সেই গণতন্ত্রকে যদি আমরা সমুন্নত রাখতে চাই, গণতন্ত্রের ধারাবাহিকতা উন্নয়নকে আমরা যদি বজায় রাখতে চাই, তাহলে অবশ্যই সেই নির্বাচনের কোনো বিকল্প ছিল না। সেই কাজটি কিন্তু আওয়ামী লীগ করেছে। যেহেতু আওয়ামী লীগ গণমানুষের দল, এদেশের আপনারা জানেন যে এদেশের মানুষের রাজপথ থেকে নেতৃত্ব একটি দল আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের জন্ম হয়েছে এদেশের মাটি থেকে। 1949 সালে 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু এই দেশের গণমানুষের বিভিন্ন সময় আপনারা জানেন মানুষের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে আপনারা জানেন যে 1952 সালের ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 58 সামরিক শাসন বিরোধী আন্দোলন, 62 শিক্ষা সংস্কৃতি আন্দোলন, 66 ঐতিহাসিক 6 দফা এবং আপনারা জানেন 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ, সর্বক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই জাতিকে নেতৃত্ব দিয়েছে, এই জাতিকে লাল সবুজের পতাকা এনে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে কিন্তু আপনাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা আমাদের এই প্রিয় স্বাধীনতা, আমাদের লাল সবুজের আমরা পতাকা পেয়েছি। সেই আওয়ামী লীগ একমাত্র দল, যেই দলের মধ্য দিয়ে কিন্তু এই দেশের গণতন্ত্রের যে সুরক্ষা, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ শুরু করেছে, আওয়ামী লীগ করেছে। অন্যদিকে যে আপনি যে প্রশ্নটি করেছেন যে আজকে
2018 সালে 30 ডিসেম্বর নির্বাচন, এই ঐতিহাসিক দিনের এই নির্বাচনকে, এই দিনটাকে তারা বিএনপি গণতন্ত্র হত্যা দিবস পালন করছে। বিএনপি কেন গণতন্ত্র হত্যা দিবস পালন করবে না? আপনাকে রকিব ভাই যদি একটু বলি আমাকে, সে পরিসংখ্যান অনুসারে, জি পরিসংখ্যানে বলি, বিএনপির আপনারা জানেন যে 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের নেপথ্যের অগ্রনায়ক হয়েছিল খুনি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী শক্তি, পাকিস্তানের পেতাত্তারা, পাকিস্তানের চর, যারা এই ভূখণ্ড চায় নাই, লাল সবুজের পতাকা চায় নাই, ভাষা আন্দোলন চায় নাই, যারা এই দেশটাকে এখনও মেনে নিতে পারে নাই, সেই পরাজিত শক্তিরা কিন্তু জাতির পিতাকে সপরিবারে হত্যা করার মধ্যে দিয়ে এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, এই দেশের স্বাধীনতার সপক্ষের যে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শকে তারা গলা টিপে হত্যা করেছিল, অসাম্রাজ্য চেতনার বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে তৈরি করেছিল বিএনপি জামাত জোট সরকার। সেই একটু সেখানতে আসছি, সেই বিএনপি কিন্তু জানেন যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার পরে মোস্তাকের সাথে পরবর্তী রাষ্ট্রপতি, পরে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করা, নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করা, হ্যাঁ না ভোট করা, অগণতান্ত্রিক প্রক্রিয়া, অবৈধভাবে ক্ষমতার যেই মসনদে বসেছিল, আমি একটু বসি রকিব ভাই, ওখানে আসছি, মসনদে বসেছিল খুনি জিয়াউর রহমান, সেই প্রক্রিয়া বিএনপি হ্যাঁ না ভোট করেছিল এবং অবৈধ একটি দলের জন্ম দিয়েছে বিএনপি। সেই বিএনপি যেহেতু এবং কি খুনি জিয়াউর রহমান এবং কি আপনারা জানেন অবৈধ শাসক এরশাদকে সর্বোচ্চ আদালত থেকে সেখানে আপনারা জানেন যে অবৈধ শাসক হিসেবে ঘোষণা করেছে, এবং অবৈধ শাসক না, সেখানে তার প্রতারক হিসেবে বা বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলেছে। সেই বিএনপির সেই খুনি জিয়াউর রহমানের আদর্শকে যারা অনুধাবন করে আজকে রাজনীতি করেন, তারা তো অবশ্যই তারা দেখবেন, সবসময় তারা তো কালোই দেখবেন, তারা তো কোনো সাদা কখনো দেখবেন না। তারা যে অবৈধভাবে ক্ষমতা আসেন, অবৈধতার জন্ম, তাদের প্রকৃতি হচ্ছে সবসময় গণতন্ত্রকে হত্যা করা। সেই গণতন্ত্রকে হত্যা করা বিএনপি সবসময় হত্যা করেছিল বিধায়ী কিন্তু আজকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস পালন করে। কারণ যারা যেই কাজটি করে থাকেন সবসময় তারা কিন্তু সেই কাজটি করার জন্য সবসময় উদ্বুদ্ধ হয়ে থাকেন। কারণ বিএনপি জামাত জোট, খুনি জিয়াউর রহমান তো একটা সময় স্বাধীনতার বিরোধী শক্তিদেরকে দেশের লাল সবুজের পতাকা দিয়েছে, যুদ্ধাপরাধীদের ক্ষমতা এনেছে, এই দেশটাকে গণতন্ত্রকে হত্যা করে তারা আবার পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। তদ্রূপভাবে কিন্তু বিএনপির বেগম খালেদা জিয়াও কিন্তু জিয়াউর রহমানের সহযোগী, তিনিও কিন্তু এই দেশটাকে সে একই ধারাবাহিক প্রক্রিয়া নিয়েছিলেন। 92 দিন হরতাল অবরোধ দিয়ে মানুষ হত্যা করেছেন, আমাদের পশু পাখি বন্ধু তাদের হাত থেকে রক্ষা পায় নাই, নির্বাচনকে বয়কট করছে, নির্বাচন কমিশনকে তারা নির্বাচন কমিশন কার্যালয় হামলা করেছে, বিভিন্ন যে প্রিজাইডিং অফিসার হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, দেশের সম্পদকে তারা ধ্বংস করার একটি দ্বারপ্রান্ত নিয়েছিল। সুতরাং সেই বিএনপির কাছে আজকের যে দিনটি, বিএনপি ছাড়া শুধুমাত্র যারা স্বাধীনতা বিরোধী শক্তি, আমি আবার বলছি মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি এবং কি যারা পাকিস্তানের আদর্শ এখনো তারা বিশ্বাস করেন, সেই পাখি প্রেমীরা ছাড়া বাংলাদেশের আপামর সাধারণ মানুষ আজকের এই গণতন্ত্র দিবস আপনারা জানেন যে গণতন্ত্রের বিজয় দিবসকে আজকে স্বাগত জানিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের আনাচে কানাচে 64 জেলায় এবং কি আপনার প্রতিটা গ্রাম অঞ্চলে আজকে এই বিজয় দিবস, গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে। শুধুমাত্র স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বিএনপি ছাড়া সকলে কিন্তু এই দিবসকে আজকে স্বাগত জানিয়েছে। শুধুমাত্র বিএনপি আজকে স্বাগত জানায়নি, কারণ তারা সবসময় অগণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা এসেছে বিদায় আজকে তারা এইটাকে গণতন্ত্র হত্যা দিবস মনে করছে। তো নির্বাচন কমিশন নিয়ে বিশিষ্টজনের প্রতিক্রিয়া রাজনীতিতে কোনো বিভেদ তৈরি করবে কিনা? একটি হাস্যকর বিষয় নিয়ে আমি বলি যে এখানে আপনারা জানেন যারা কারা বিশিষ্টজন, বাংলাদেশের যারা স্বাধীনতা বিশ্বাস করে না এমন কিছু শক্তি, যারা এখনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, যারা এই দেশটাকে এখনো মেনে নিতে পারে নাই, সেই পরাজিত শক্তিদেরই দোসর এমন কিছু বুদ্ধিজীবী আছে বিএনপি ঘরনা যারা, অর্থাৎ বিএনপির প্রতি যাদেরকে বিএনপিকে ভালোবাসে বা বিএনপি মনা, বিশেষ করে এখনো যারা ওই মনা যারা রয়েছে, যারা দোল্যমান অবস্থা আছে, যারা এমন কিছু বিশিষ্টজন যাদেরকে বলা হয়েছে, আমি তাদেরকে বিশিষ্টজন বলছি না, আমি বলছি তাদেরকে বিএনপির, আমার মনে হচ্ছে যে জিয়াউর রহমানকে যারা, খুনি জিয়াউর রহমানকে যারা বিশ্বাস করেন মনে প্রাণে অবৈধ শাসক হিসাবে যে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, এবং খালেদা জিয়ার যারা 92 দিন হরতাল অবরোধে মানুষ হত্যা করেছিল, অগণতান্ত্রিক উপরে ক্ষমতা এসেছিল, সেই আদর্শ যারা মনাদর্শী, সেই ধরনের লোকরা আজকে কিন্তু নির্বাচন কমিশন সম্পর্কে মন্তব্য করেছে। আপনাকে একটি উদাহরণ দেই, বাংলাদেশ নির্বাচন কমিশন, বর্তমানে যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন আপনার আমেরিকার থেকেও আজকে শক্তিশালী নির্বাচন কমিশন এবং স্বাধীন, গণতান্ত্রিক এবং কি আপনারা জানেন সাহিত্য শাসিত একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন। কারণ বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিএনপি সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন
প্রথম আলোর রিপোর্টে আপনারা দেখেছেন যে প্রতিটি পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী দিচ্ছে, উপজেলা নির্বাচনে প্রার্থী দিচ্ছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী দিচ্ছে। বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করে তারা আজকেও তারা জাতীয় সংসদে তাদের সদস্যরা রয়েছে। সুতরাং বিএনপির যে এই যে আপনার দ্বিমুখী আচরণ, বিএনপির যে আপনার এই ধরনের আমার মনে হচ্ছে যে মুখে একটা অন্তরে আর একটা এই ধরনের প্রক্রিয়াটা হচ্ছে জনগণকে ধোঁকা দেওয়া। বিএনপি হয়তো মনে করছে এই দেশের জনগণ কিছু বুঝতে পারে না, সেই কারণে কিন্তু আজকে বিশিষ্টজনকে সামনে এনে নির্বাচন কমিশনকে বিতর্কিত সৃষ্টি করে, আমার দেশকে বিতর্কিত সৃষ্টি করা, আমার সংবিধানকে আজকে বিতর্কিত করছে। আজকে দেখেন আমেরিকার নির্বাচনে আজ পর্যন্ত কিন্তু ফলাফল সম্পূর্ণ ঘোষণা দিতে পারে নাই। যে দেখেন আপনারা যে ট্রাম্প মেনে নেয় নেই, সেখানে কারচুপি হয়েছে, সেখান থেকে আজকে বাংলাদেশ থেকে আমেরিকা শিক্ষা নিচ্ছে। সুতরাং সব কিছু যদি বিবেচনা করেন, বিএনপির কাজই হচ্ছে বিভিন্ন সময় দেশকে একটা সময় আপনার দেশকে প্রয়োজনে বিক্রি করে দিয়ে, দেশের সম্পদকে ভুলুণ্ঠিত করে, দেশের সম্মানকে লুণ্ঠিত করে তারা তাদের কাজ পিছনের দরজাতে কীভাবে ক্ষমতা আসা যায়, সেই কারণেই আজকে বিশিষ্টজন নামে বিএনপিপন্থী বুদ্ধিজীবীদেরকে তারা দাঁড় করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে হয়তোবা ক্ষণিকের জন্য বাংলাদেশের জন্য আপনারা আমাদের দেশের মানুষের বিভ্রান্ত তৈরি করতে পারবে, কিন্তু বহির্বিশ্বের কাছে একটি নেগেটিভ মেসেজ কিন্তু যাচ্ছে। আর বিএনপি সবসময় এই পিতা মুজিবের স্বপ্নের বাংলাদেশকে সবসময় জানে যে এখানে এই বাংলাদেশকে সবসময় আঘাত করা যায় কিভাবে, এই বাংলাদেশকে কিভাবে আপনার একেবারে সেই ভিক্ষুকের জাতিতে পরিণত করা যায়, বাংলাদেশকে কিভাবে আপনার সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা যায়, বাংলাদেশকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, এই কাজটি সবসময় বিএনপি করে থাকে। যেটা বিএনপির আপনারা ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে খুনি কাজগুলো করতেছেন, জামাত যেভাবে লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছেন, সংবিধানের বিরুদ্ধে কাজ করতেন, সংবিধান পরিপন্থী কাজ করতেছেন। সুতরাং বিএনপির এই কাজগুলোকে নিয়ে বাংলাদেশের মানুষ এখন আর অতটা চিন্তিত নয়, বাংলাদেশের মানুষ এতটা বিষয় চিন্তা করেন না বা এই বিষয়ে ভাবেনও না, কারণ জানে এই দেশের মানুষ যে বিএনপি ক্ষমতা থাকাকালীন এই দেশের সম্পদ লুটপাট করেছিল, পবিত্র সংবিধানকে আঘাত করে, পবিত্র সংবিধানকে কাটছাট করে খুনি জিয়া রহমান ক্ষমতা ছিল। পরবর্তী সময় এই বেগম খালেদা জিয়া 4 দলীয় জোট সরকারের সময় এদেশের যুদ্ধাপরাধীদের গাড়িতে লাল সবুজের পতাকা দিয়েছিল, মহান জাতীয় সংসদে এই লাল সবুজের পতাকা, লাখো শহীদের রক্তের পতাকা উড়িয়ে তারা সংসদে গেছিল। সুতরাং এই বিশিষ্টজন কারা, এটা আবারও বলছি আজকে মিডিয়ার সামনে আপনার এসআই টেলিভিশনের মাধ্যমে বলছি, এই বিশিষ্টজন বাংলাদেশের সপক্ষের কোনো শক্তি নয়, এরা বিএনপি ঘরনা কোনো বুদ্ধিজীবী ছাড়া আর কেউ না। সব বাধা বিপত্তি পেরিয়ে পদ্মা সেতু এখন আমাদের সামনে দৃশ্যমান, এ বিষয়ে আপনি কি বলবেন? রাকিব, আজকে এটা একেবারে আমাদের জন্য, বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য একটি খুশির সংবাদ। আমরা যে বীরের জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই জাতির আমরা বৈশিষ্ট্যরা একটি হচ্ছে আজকে পদ্মা সেতু দৃশ্যমান। পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে একটি আমাদের দেশের মতো উন্নয়নশীল মধ্যমায়ের দেশের যে একটি ইতিহাসের অংশ হিসাবে এটি আমার পৃথিবীর কাছে আজীবন, যতদিন পৃথিবী থাকবে ততদিন থাকবে। আপনারা জানেন যে এই পদ্মা সেতু নিয়েও বিশেষ করে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামাত জোট কীভাবে এই পদ্মা সেতু নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল, পদ্মা সেতুর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, সফল রাষ্ট্রনায়ক, মাদার অফ হিউম্যানিটি জনটি শেখ হাসিনা, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনটি শেখ হাসিনা যখন এই পদ্মা সেতু করার চিন্তা করেছিলেন, পদ্মা সেতু করার জন্য বিশ্বব্যাংকের সাথে চুক্তি হয়েছিল, জাইকার সাথে চুক্তি হয়েছিল, সেই চুক্তি তারা দেখেছেন আমাদের দেশের একজন কুলাঙ্গার, আমি যদি বলি যাকে দেখেছে নোবেল লরিয়েট, সেই ডক্টর ইউনূসের নেতৃত্বে বিএনপি কিন্তু একটি দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে এই দেশকে আপনার আবার একটি দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে পরিণত করার চেষ্টা করেছিল। সেই কারণে পদ্মা সেতুর কিন্তু অর্থায়ন বিশ্বব্যাংক বন্ধ করেছিল, অন্যান্য দাতা সংস্থা বন্ধ করেছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সকলেই এই বিষয়তে অবগত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন যে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে এই দেশের অর্থায়নে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করা হবে। তখন অনেকেই কিন্তু এইটাকে নিয়ে হাস্যকর অবস্থা পরিবেশ তৈরি করেছিল যে বাংলাদেশের পক্ষে এটা সম্ভব না, বিশ্বের কোনো রাষ্ট্র বিশ্বাসই করতে পারে নাই যে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু বাস্তবায়ন করতে পারবেন। সেই কারণে কিন্তু অনেকে এটা নিয়ে তামাশাও করেছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন তিনি বীরের জাতি, তিনি বঙ্গবন্ধু কন্যা, তার ধমনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত স্রোত দ্বারা বহমান। এই কারণেই কিন্তু আজকে আপনারা দেখেছেন সেই পদ্মা সেতু যে সততা, কমিটমেন্ট, দেশপ্রেম থাকলে, নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্বের গুণাবলী থাকলে যে দেশকে এগিয়ে নিয়ে যায়, সেটাকে এই দেশের স্বল্প সম্পদকে ব্যবহার করে এই দেশটাকে একটি প্রতিষ্ঠিত করা যায়, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন। আজকে কিন্তু পদ্মা সেতুর 41টি স্পান বসানোর মধ্য দিয়ে আজকে পদ্মা সেতুর কাজ কিন্তু আপনারা জানেন প্রায় 85% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন বাকি যে কাজগুলো আছে আমরা এই পার ওপার এবং বিশেষ করে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর
জেলাকে এই মিলবন্ধনে যে আবদ্ধ করা হয়েছে, 18টি জেলার মানুষ কিন্তু আজকে আনন্দ, শুধু 18টি জেলা না 64 জেলার মানুষ আজকে আনন্দ উৎফুল্লিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে বাঙালি জাতি বীরের জাতি, এই জাতি মাথা নিচু করে বাঁচতে পারে না, সব সময় তার মাথা উঁচু করে দাঁড়ায়। সেই এই জাতি যে আপনারা জানেন রক্ত দিয়ে আমাদের মায়ের ভাষা আমরা ছিনিয়েছি, আমাদের লাল সূর্যের পতাকা দিয়ে। সুতরাং এই পদ্মা সেতুর আজকে কারণে আপনারা জানেন আমাদের 1% উপরে জিডিপি আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। এই পদ্মা সেতুতে আপনারা জানেন যে যেখানে বিশ্বের সবচেয়ে বেশি নদী শাসনের জন্য টাকা ব্যয় করা হয়েছে, বিশ্বের কোথাও ব্যয় করা হয়। পদ্মা সেতুর পাইলিং যে করা হয়েছে সেটা বিশ্বের 1 নম্বর। এই পদ্মা সেতু আপনারা জানেন যে দ্বিতল বিশিষ্ট কংক্রিট এবং স্টিলের এই পদ্মা সেতু। এই পদ্মা সেতুর আপনার উপর দিয়ে আপনার গাড়ি চলবে 4 লেনের এবং নিচ দিয়ে 1 লেনে আপনার রেল চলবে। সেখানে আপনার গ্যাস লাইন থাকবে, বিদ্যুৎ লাইন থাকবে, ওয়াইফাই লাইন থাকবে। সেই পদ্মা সেতু পদ্মার কারণে পদ্মার পারে যে মহাযজ্ঞ উন্নয়ন, পদ্মার পারে মানুষ আপনারা ইতিমধ্যে দেখেছেন সাধারণ মানুষ সেখানে গিয়ে ছবি তুলছে, সেলফি তুলছে, ট্রলার যোগে বিভিন্ন সময়। শুক্রবার তো সেখানে যাওয়াই যায় না, একেবারে একটা মনে হচ্ছে এখানে বিশাল একটি পর্যটন এরিয়া পরিণত হয়েছে, বিনোদন পরিণত হয়েছে। সুতরাং আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই সততা কমিটমেন্টের কারণে কিন্তু আজকে পদ্মা সেতু সম্পূর্ণ করতে পেরেছেন। একক আমি যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনটি শেখ হাসিনাকে আমি সেলুট জানাই। আজকে যে পদ্মা সেতু দৃশ্যমান করার মধ্য দিয়ে যারা সমালোচক ছিল, যারা আমার দেশের বিরুদ্ধে অবস্থানে ছিল, তাদের চপেটাঘাত তাদের গালে আজকে তিনি দিয়েছেন পদ্মা সেতু দৃশ্যমান করার মধ্যে। সুতরাং এখানে এই পদ্মা সেতু দৃশ্যমানের মধ্য দিয়ে আমরা আবারও বলছি যে দেশের যে সামগ্রিক উন্নয়ন সেটার কিন্তু বাস্তব চিত্র একেবারে সবচেয়ে বড় যে চিত্র সেটা ফুটে এসেছে। বিএনপি নির্বাচন কমিশন নিয়ে একটি অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে এই নির্বাচন কমিশনের অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই। এই বিষয়গুলো কিছুটা টাচ করে আসছে আগেও। এখন বিএনপি জামাত জোট, বিশেষ করে বিএনপি, দেখেন বিএনপি কোথা থেকে জন্ম হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 আগস্ট সহপরিবার হত্যা করার পরে এই হত্যাকাণ্ডের পিছন থেকে যিনি কলকাঠি নাড়ছেন তিনি হচ্ছেন খুনি জিয়াউর রহমান, পাকিস্তানের চর, স্বাধীনতার চরম শত্রু, যাকে মুক্তিযুদ্ধ বলা হয়, অনেকে বলেন ঘোষক বলেন। তিনি তো ঘোষক দূরের কথা, তার মরণোত্তর বিচার দাবি করছে অনুষ্ঠানের পক্ষ থেকে। জাতির পিতাকে হত্যা করার পর আপনারা জানেন যে মোস্তাক আহমেদের সাথে জোট করে তিনি সেনাপ্রধান থেকে নিজে দেশের রাষ্ট্রপতি, নিজে সেনাপ্রধান হয়েছেন, নিজেকে আপনার সেনাবাহিনীর প্রধান পদ ঘোষণা করেছেন তিনি, সেই হচ্ছে জিয়াউর রহমান। তিনি দেখেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা সেনা অফিসার, নৌবাহিনী অফিসার, বিমান অফিসারকে বেছে বেছে হত্যা করেছেন। তিনি জাতির পিতার হত্যাকারীদের পুনর্বাসন করেছেন, তাদেরকে রাজনীতিতে সুযোগ করে দিয়েছেন। ইন্ডিয়ানমিটি কালো অধ্যাদেশ আইন জারি করে জাতির পিতার হত্যার বিচার বন্ধ করেছিলেন খুনি জিয়াউর রহমান। তার সময় দেখেন নির্বাচন কমিশনকে তিনি কীভাবে ব্যবহার করছেন, অর্থাৎ দেশের সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করেছেন। নির্বাচন কমিশন বলতে কি বাংলাদেশের মানুষ 75 পরে বুঝতে পারে নাই, কারণ সামরিক শাসকরা ক্ষমতায় ছিল, এদেশের মানুষের ভোট দেওয়ার কোনো প্রয়োজন বোধ হয় নাই। সুতরাং সেই জিয়াউর রহমানের মুখে, অর্থাৎ ভূতের মুখে রাম রাম, ঠিক আছে, সেখানে বিএনপির মুখে গণতন্ত্র কথা, এটা একেবারে একজন, আমার মনে হয় একজন শিশু শ্রেণীর শিক্ষার্থী হেসে দিবে এই কথা শুনে। কারণ বিএনপি গণতন্ত্রের বোঝে না। বিএনপি গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া কোনোদিন বাংলাদেশে ক্ষমতা আসে নাই, পিছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টের পকেট থেকে জন্ম নেওয়া দল বিএনপি ক্যান্টনমেন্টের পকেটে জন্ম নিয়েছিল। সুতরাং তারা যে আজিজ মার্কা নির্বাচন করেছিল, তারা সেই আজিজ মার্কা নির্বাচন করতে না পারার কারণেই তাদের গাত্রদাহ হচ্ছে, তাদের ভিতরে সেই যন্ত্রণা হচ্ছে যে কি এই নির্বাচন কমিশনকে বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে। আবারও বলছি, বর্তমান নির্বাচন কমিশন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং আপনার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে বা নির্বাচনকে যদি আমরা জনগণের কাছে দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি, সেই নির্বাচন কমিশন হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। অর্থাৎ সাংবিধানিক সমস্ত প্রক্রিয়াকে অবলম্বন করে বর্তমান নির্বাচন কমিশন শক্ত একটি অবস্থানে দাঁড়িয়েছে। এই শক্ত অবস্থানকে ধরে রাখতে গেলে আমি মনে করি বাংলাদেশের সাধারণ আপামর মানুষ যেভাবে আওয়ামী লীগের পক্ষে, নির্বাচন কমিশনের পক্ষে রয়েছে, তদ্রূপভাবে দেশের সুশীল সমাজ যারা রয়েছে বিশেষ করে তাদেরকে এই বিষয়ে মুখ খুলতে হবে। এই বিএনপি জামাত জোটের অপপ্রোপাগান্ডা যেটা তারা অপপ্রচার করছে, এই অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের এই নির্বাচন কমিশনকে আরও বেশি শক্তিশালী করতে পারবো, আরও বেশি স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো। আজকে ইভিএমে নির্বাচন হচ্ছে, আজকে আপনারা জানেন যে যেই প্রক্রিয়ায় বাংলাদেশে নির্বাচন হচ্ছে, বহির্বিশ্বের কোথায় এত সুন্দর নির্বাচন করা সম্ভব নয়। কারণ এখন যদি কেউ নির্বাচন কমিশনের কাছে তার অভিযোগ থাকলে না বলে নির্বাচন কমিশনের নির্বাচনে প্রার্থী দিতে ভুল করেন। বিএনপি দেখেন কি করছে, প্রার্থী চুজ করতে গিয়ে নির্বাচন বিএনপি কি করছে,
নির্বাচনে একদিন আগে প্রার্থী একজন আবার আরেকজন পরিবর্তন করছেন, অর্থাৎ লন্ডন থেকে তারেক রহমান যে টাকা বেশি দিচ্ছে তাকেই নমিনেশন দিচ্ছেন, অর্থাৎ যোগ্য কোনো প্রার্থীকে বিএনপি নমিনেশন দেয়নি। সেটার প্রমাণ কিন্তু আপনারা জানেন যে মনির খান তিনি স্পষ্ট বলেছেন যে শিল্পী মনির খান তিনি কিন্তু নমিনেশন পান নাই। সেখানে তিনি বলেছেন যে বিএনপি হচ্ছে সবচেয়ে একটি বাটপারের দল, বিএনপি হচ্ছে সবচেয়ে একটি আপনারা জানেন যে ধ্বংসাত্মক যে রাজনীতি করে বা বিএনপি যে দুর্নীতিগ্রস্ত একটি দল, সেটার প্রমাণ মনির খান নিজে গানের মাধ্যমে দিয়েছে। কিন্তু সুতরাং এই ভরিভরি উদাহরণ রয়েছে। তাই সেই বিএনপির মুখে নির্বাচন কমিশন নিয়ে যদি কোনো পরামর্শ আমার কাছে মনে হচ্ছে এটা আবারও বলছি ভূতের মুখে রাম রাম ছাড়ার কিছুই না। বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং ধর্মীয় উন্মাদনা এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আজকে স্বাধীনতার 50 বছরের দ্বার প্রান্তে মুজিব শতবর্ষ উদযাপন হচ্ছে। আজকে মুজিব শতবর্ষ আপনারা জানেন যে করোনা মহামারীর কারণে আমরা এখানে 2021 সালের অর্থাৎ 16 ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যেহেতু করোনার কারণে অনেক প্রোগ্রাম করা যায়নি। বাংলাদেশের মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু কেন মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টি কিন্তু বৃদ্ধি করেছেন। সুতরাং সেখানে আপনারা দেখেছেন যে 1952 সালের ভাষা আন্দোলনে যারা চরম বিরোধিতা করেছিল, যেই শক্তি যারা মায়ের ভাষা চায়নি, এবং আমরা যদি 1947 সালে ভারত পাকিস্তান ভাগের দিকে দেখি সেখানেও কিন্তু আমরা দেখতে পাই দ্বিজাতি তত্ত্বের যে কথা বলা হয়, সেখানে আমরা দেখেছি যে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীরা তাদের আস্প্রাণ কিন্তু সেখানেও ছিল। তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন রক্তে মাংস একজন খাঁটি বাঙালি, অসাম্প্রদায়িক চেতনাবোধের একটি আদর্শের একজন পুরোধা ব্যক্তিত্ব বা মূর্ত প্রতীক বা মুক্তির মহামানব, ইতিহাসের মহামানব। সুতরাং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই বিষয়গুলো সবসময় আপনারা জানেন যে সম্মুখীন হয়েছিলেন, সবসময় বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু কাজ করেছিলেন। সুতরাং সেই স্বাধীনতার আজকে 50 বছরের দ্বার প্রান্তে আমরা দেখেছি যে যখন মুজিব শতবর্ষ চলছে তখন কিন্তু আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ভাস্কর্য নিয়ে একটি মহল ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী চক্র, স্বাধীনতা বিরোধী শত্রু, তারা আজকে কিন্তু সেই অপব্যাখ্যা দিচ্ছে। আমার পবিত্র ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মকে আজকে সন্ত্রাসী ধর্ম বা সন্ত্রাসী একটি কার্যকলাপের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আপনারা জানেন বাংলাদেশ না শুধু বাংলাদেশের অধিকাংশ আলেম, বিশেষ করে বেশিরভাগ আলেম কিন্তু আজকে এই ভাস্কর্যের বিরোধিতা করছেন না। শুধুমাত্র মুসলিমে কিছু দুষ্ট চক্র, ধর্ম ব্যবসায়ী যারা শান্তির ধর্মকে অশান্তিতে পরিণত করতে চায়, যা আমার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী নয়, আদর্শের পরিপন্থী একটি ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী, যারা ধর্মের ব্যাখ্যা করে না, যারা শুধুমাত্র ধর্মকে ব্যবসা হিসেবে পুঁজি হিসেবে নেয়, সেই শক্তি কিন্তু আজকে জাতির পিতার ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখিয়েছে, কুষ্টিয়াতে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর করেছে। তবে এখানে একটি কথা আপনার কাছে আমি বলতে চাই যে আপনারা জানেন বাংলাদেশের মানুষ যখন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সেই তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান সরাইর উদ্যানে দাঁড়িয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণে উদ্বুদ্ধ হয়ে কিন্তু 7.5 কোটি বাঙালি তার যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করেছিল, পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। শুধুমাত্র 0.1 বা 5% আপনারা যে এই দেশের বিরোধিতা করেছিল, যারা এই আজকের যাদের উত্তরসূরিরা আজকেও কিন্তু বাংলাদেশের যারা বিরোধিতা করছে, সেই যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই পরাজিত শক্তিদের উত্তরসূরিরা, রক্তের উত্তরসূরিরা কিন্তু আজকে জাতির পিতার ভাস্কর্যের বিষয়ে প্রশ্ন করছে। সুতরাং ইসলামে কিন্তু ভাস্কর্য মূর্তির সম্পূর্ণ ব্যাখ্যা স্পষ্ট করে দেওয়া আছে। সেখানে ভাস্কর্য একটি দেশ, আমার এই স্বাধীন দেশ, যেই দেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মবর্ণের মানুষ, বাঙালি অবাঙালি সকলে কিন্তু আপনার যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল লাল সবুজের পতাকার জন্য। তারা কিন্তু মরণপান যুদ্ধ নিয়েছিল, নিজের জীবনকে বাজি রেখে তারা এই দেশের জন্য কাজ করেছিল জাতির পিতার নির্দেশিত পথে। সুতরাং সেই দেশে কিন্তু মূর্তিও থাকবে, সেখানে ভাস্কর্য থাকবে, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে, আমরা মুসলমান আমরা আমাদের ধর্ম পালন করব। সকল ধর্মবর্ণের সমন্বয় যে অসাম্প্রদায়িক চেতনার পিতামহীর স্বপ্নের বাংলাদেশ, এই বাংলাদেশে কারো ধৃষ্টতা দেখানোর এই সাহস কোথা থেকে তারা পেল? আজকে কীভাবে তারা ধৃষ্টতা দেখালো? এর পিছনে ইন্ধনদাতা কারা? এর পিছনে ইন্ধনদাতা হচ্ছে আপনারা জানেন এই খুনি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন দল বিএনপি, জামাত, স্বাধীনতাবিরোধী শক্তি, তারা একসাথে মিলিত হয়ে বিভিন্ন সময় সরকারকে হটানোর জন্য, পিছনের দরজাতে ক্ষমতা আসার জন্য মাঝে মাঝে একটু টোকা দেওয়া দেখে, একটু ধাক্কা দেওয়া দেখে যে আওয়ামী লীগকে সরানো যায় কিনা, দেশের মানুষকে বিভ্রান্ত করে আবার একটি আপনারা জানেন যে হেফাজতের কায়দায় আবার কিভাবে সেটাকে বড় ধরনের সমাবেশ করা যায় কিনা, এটা মাঝে মাঝে তারা একটু করে
করে চ্যালেঞ্জ করে দেখে, মাঝে মাঝে একটু পরীক্ষা করে দেখে, কিন্তু সরকার যে শক্ত অবস্থানে, সরকার যে জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার তার যে শক্ত একটি অবস্থান তৈরি করে নিয়েছে, আজকে দীর্ঘদিন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা দেওয়ার কারণে দেশের যে উন্নয়ন অগ্রগতি সারা বিশ্বের কাছে বাংলাদেশের বিশ্বাস সৃষ্টি করেছে, সারা বিশ্বের কাছে বাংলাদেশ আছে শান্তি এবং উন্নয়নের রোল মডেল। আজকে সারা বিশ্বের কাছে বাংলাদেশ নারী ক্ষমতায়নের পথিকৃত হচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা। সুতরাং সেই শেখ হাসিনা সরকারকে টোকা দিয়ে যে আপনার ফেলে দিবেন এমন শক্তি, এমন কিন্তু সাহস বাংলাদেশের আর কখনো সেটা সম্ভব নয়। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেই দল আওয়ামী লীগ আজকে গণমানুষের দল ক্ষমতা আছে, জাতির পিতাকে যারা হত্যা করেছিল তারা ভেবেছিল যে জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে স্বাধীনতার বীজকে আমরা হত্যা করতে পেরেছি, আর মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশকে হত্যা করতে পেরেছি। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম, একটি প্রতিষ্ঠান, ইতিহাসের মহানায়ক। তাকে যতবার হত্যা করবেন ততবার তিনি আরও বেশি শক্তিশালী হয়ে ইতিহাসের মহামানব হিসেবে, মুক্তির মহামানব হিসেবে তিনি এই যুগে যুগে এই জাতিকে, এই সমগ্র বিশ্বকে তিনি দেখিয়ে দিবেন, তার আদর্শকে তিনি আরও বেশি ছড়িয়ে দিবেন। কারণ ব্যক্তিকে হত্যা করা যায়, ব্যক্তি মুজিবের আদর্শকে কখনো হত্যা করা যায় না বা যায়নি। সেটার বারবার প্রমাণ রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শত প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে 21 বছর পরে ক্ষমতা আসার মধ্য দিয়ে বাংলাদেশকে আবার চ্যালেঞ্জ মোকাবেলা করে পিতা মুজিবের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাচ্ছেন। সুতরাং এই ধৃষ্টতাকারী মৌলবাদী গোষ্ঠীরা, আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে, পরবর্তী প্রজন্ম, তারাও যেন জানতে পারে যে ইসলামের চরম শত্রু হচ্ছে এই মৌলবাদী, এই যারা জাতির পিতার ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে তারা। আমরা অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের মানুষ কি সুফল পাবে বলে আপনি মনে করেন? আমরা বিশ্বাস করি যে এই করোনা মহামারী কোভিড-19-এর কারণে যে আমাদের যে 8ই মার্চ থেকে বাংলাদেশে যে করোনা মহামারী প্রভাব বিস্তার করেছে, সেই মহামারী বিস্তার করে আমরা নতুন বছর 2021 সালের আমরা যে নতুন বর্ষ উদযাপন করবো, সেই উদযাপনে আমরা করোনাকে আমরা বিদায় দিয়ে আমরা আবার স্বাভাবিক নিয়মে আমরা আমাদের জীবনযাপন করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করছি মহান সৃষ্টিকর্তার কাছে। আজকে আপনারা জানেন যে এই মুজিব শতবর্ষে যে আজকের যে আমাদের যদি বলি আমরা সাধারণ নাগরিক হিসেবে দেশের মানুষ কতটুকু সুফল বা পাচ্ছে বা পাবে। এখন দেখেন, এই মুজিব শতবর্ষের ভিতরে এই মহামারী করোনাকে আপনার মোকাবেলা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আজকে দেখেন, আজকে আপনারা আমরা গত পরশুদিন একটা রিপোর্ট দেখেছেন, সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ চীন, ভারত, পাকিস্তানকে পিছনে ফেলে জিডিপিতে বাংলাদেশ 1 নম্বর অবস্থান রয়েছে। সেখানে পাকিস্তান 0.5, ভারত আপনার 4.3, সেখানে আপনার 5.3 আছে আমরা চীন, এবং 8.5 আছে বাংলাদেশ। আর করোনাকালীন সময় বাংলাদেশ সেখানে আপনার 5.0 উপরে আপনার প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। সেখানে 0.2 হচ্ছে আপনার পাকিস্তান, যেই পেয়ারে পাকিস্তানের কথা নিয়ে এখনও মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী, স্বাধীনতাবিদী শক্তিরা আজকে পাকিস্তানের জন্য মায়া কান্না করেন সেই শক্তি। সুতরাং এখানে আপনারা দেখেন এই মুজিব শতবর্ষে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু যে মানুষের যে ছন্দপতন ঘটছে, মানুষের অর্থনৈতিক অবস্থা, বহির্বিশ্বের যে একটি যুবথু অবস্থা, সেটাকে মোকাবেলা করে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ, আপনারা জানেন এই দেশের কত শত প্রতিকূলতা রয়েছে, শত বাধা বিপত্তি রয়েছে, সেগুলোকে মোকাবেলা করে, ঝড় যন্ত্রণা মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কিন্তু আজকে অর্থনৈতিক অবস্থা প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। এই করোনাকালীন সময় আপনারা জানেন বৈদেশিক রেমিটেন্স, অর্থাৎ আপনার বৈদেশিক আমাদের যেই আয় বা অর্থ আমরা যদি ফরেন রেমিটেন্স বলি, সেটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ এসেছে বিদেশি আমাদের প্রবাসী ভাই বোনেরা পাঠিয়েছে। সুতরাং আজকে সেটাকে ধরে রেখে আজকে কিন্তু আপনারা দেখেছেন পদ্মা সেতুর কাজ কিন্তু আজকে এই করোনার ভিতরে সম্পূর্ণ হয়েছে। আজকে মেট্রো রেলের কাজ আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকা রিপোর্ট অনুসারে দেখেছেন যে 65% আপনার সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে মিরপুরের বিভিন্ন অঞ্চলে আপনার মেট্রো রেল জন্য আপনারা জানেন যে সেখানে আপনার কিন্তু ট্রেনের যে পাত সেটা বসানো হয়েছে। আজকে আমরা বিদ্যুতের কথা যদি বলি, আজকে এই মুজিব শতবর্ষে আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা 100% বিদ্যুৎ দিব, মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিব, সেটা কিন্তু আজকে 99.99% আজকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আর হয়তোবা এই মুজিব শতবর্ষে আমরা সমস্ত ঘরে, সমস্ত মানুষের কাছে আমরা বিদ্যুৎ গ্রামে পৌঁছে দিতে সক্ষম হব। আজকে আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থার যে অভূতপূর্ব সাফল্য, আজকে মাওয়া পাড় থেকে শুরু করে ধরেন চট্টগ্রাম আপনার রাস্তার কথা বলেন, আজকে
মাদারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, রামপার বিদ্যুৎ প্রকল্পের কথা বলেন, আজকে আমাদের যে আমরা পোর্টের যে সক্ষমতা দেখেছি, আমাদের দেশে আজকে আমরা বিভিন্ন জাহাজ আজকে আমাদের দেশে তৈরি করা হচ্ছে। সব কিছু বিবেচনায় করে যে একটি বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করে ইতিমধ্যে পিতা মুজিবের যে স্বপ্নের সোনার বাংলাদেশ, প্রাচ্যের সুইজারল্যান্ডের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার দ্বার প্রান্তে কিন্তু একেবারে আমরা কাছে রয়েছি। যে কোনো সময় আমরা একেবারে ফুলফিল সম্পূর্ণ করতে পারবো। এই জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা ইতিমধ্যে সম্পূর্ণ করার মধ্যে আমরা অষ্টম বার্ষিক পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যার মধ্যে দিয়ে আপনার 2020 সাল থেকে 2021 সাল, 2021 সাল থেকে 2041 সাল, 2041 সাল থেকে আপনারা জানেন যে আমাদের যেই ডেল্টা প্ল্যান বদ্বীপ পরিকল্পনা 2100 সাল পরে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে, সেই পরিকল্পনা মোতাবেক কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু একটি কথা বলেছেন, আমার জীবনে কিছু চাওয়া পাওয়ার নেই, আমি শুধুমাত্র রাজনীতি করতে এসেছি এদেশের মানুষকে একটি উন্নত জাতি হিসেবে পরিণত করতে, বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াবার একটি শক্তি, সাহস, অনুপ্রেরণা যোগানোর জন্য, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বহির্বিশ্বের কাছে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রাজনীতি করতে এসেছেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, আমরা যদি আমাদের পরিকল্পনা মোতাবেক কাজ করি, আমরা আর কতদিন বাঁচবো। তিনি কিন্তু বলেছেন আমরা হয়তোবা বেশি দিন বাঁচবো না, আর বেশি দিন হয়তো দুনিয়াতে আল্লাহ প্রকৃতির নিয়ম অনুসারে আমরা চলে যাব, কিন্তু পরবর্তী সময় যারা আসবে তাদের জন্য যে রেখে যাওয়া বাংলাদেশ, সেখানে XYZ যেই ক্ষমতা আসুক, সে যদি এসে আওয়ামী লীগের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মোতাবেক যদি কেউ কাজ করে, তাহলে বাংলাদেশ কিন্তু অবশ্যই একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর যে মানবিকতা, তিনি যে জাতির পিতার কন্যা, তার কথাবার্তা, তার চাল চলন, তার কাজকর্ম যদি দেখেন, সেখানে দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে 75-এর পরে আর কোনো রাষ্ট্রনায়ক, আর কোনো প্রধানমন্ত্রী আর কেউ আসে নাই মাননীয় প্রধানমন্ত্রীর মতো এত দক্ষতা সম্পন্ন একজন মাননীয় প্রধানমন্ত্রী। ভাই, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে কথা বলেছেন, আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রকি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এসআই টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ যে আজকের আপনার যে এসআই টেলিভিশনের মাধ্যমে দেশের একেবারে আপনার প্রান্তে, একেবারে আমরা মনে করি 64 জেলার একেবারে আমাদের যেই 68,000 গ্রামে কিন্তু এসআই টেলিভিশন আজকে পৌঁছে যাচ্ছে। আজকে এই টেলিভিশন উত্তরোত্তর সফলতা কামনা করছি, বিশেষ করে শাহরুল ইসলাম রকি ভাই, আপনারও সফলতা কামনা করছি। এসআই টেলিভিশন দেশ ও জাতির যে কল্যাণের কথা বলে, সেটা আমি মনে করি অবিচল থাকবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের উন্নয়নে কাজ করবেন। আল্লাহ হাফেজ। SITV, দেশ ও জাতির উন্নয়নে আমরা।